নীরা দেখতে পায় তুর্য ফ্লোরেন নিস্তেজ হয়ে পড়ে আছে। হাতের দিকে তাকাতেই নীরা চমকে যায়। হাত থেকে রক্ত পড়ছে। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। কেউ যদি দেখে ফেলে কি হবে এখন? তার নিশ্চিত সন্দেহ করবে। নীরা আশেপাশে তাকিয়ে দেখে এখানে কেউ নেই। নীরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু তার চিন্তা হচ্ছে তুর্যের জন্য। তার সংজ্ঞা ফেরানোর দরকার আর হাতের ব্যান্ডেজ করতে হবে। কিন্তু তুর্যকে উঠাবে কি করে সে? কি করে নিয়ে যাবে তুর্যকে রুমে? আর না নিলেও তো সমস্যা হয়ে যাবে। নীরা আটকে গেছে এক মহা মুসিবতে। নীরা কোনো রকম তুর্যকে টেনে তুলে নিয়ে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয়। তুর্যকে এই একটু জায়গায় এনে যেন নীরা হাঁপানি রোগ হয়ে গেছে। সে অনবরত হাঁপাচ্ছে। নীরা নিজের দরজা বন্ধ করে দিয়ে আবার তুর্যের কাছে আসে। তুর্যের চোখ মুখে পানি ছিটা দেয়। কয়েকটা এমন করার পর তুর্য পিটপিট করে চোখ খোলা তাকায়। সামনে নীরাকে দেখে এক টানে নিজের বুকে সাথে মিশিয়ে নেয়। এত শক্ত করে চেপে ধরেছে যেন মনে হচ্ছে নীরাকে তুর্য নিজের বুকের ভেতরে ঢুকিয়ে ফেলবে। নীরার কিছু বলতেও পারছে না। তার দম যেন আটকে আসছে। নিঃশ্বাস নিতে পারছে না, এত জোরেই ধরেছে। নীরা নড়াচড়ে উঠতেই তুর্য আরও ব্যাকুল হয়ে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই নীরাকে কেউ নিয়ে যাবে। নীরা ভেবে পাচ্ছে না লোকটা কেন এত পাগলামি করছে। নীরা এবার রাগ দেখিয়ে বলে ওঠে, নীরা, ছাড়ুন আমায়। এভাবে ধরে রেখেছেন কেন? এভাবে ধরে রেখে দম আটকে মরে ফেলতে চান নাকি? তুর্যর হাতে বাঁধন কিছুটা আগলা করলো, কিন্তু নীরাকে ছাড়ল না। নীরা এবার প্রচণ্ড বিরক্ত হয়। বিরক্ত নিয়ে বলে, নীরা, আপনার হাতে কি অবস্থা করেছেন দেখেছেন? আমাকে ছাড়ুন, হাতে ব্যান্ডেজ করতে হবে। তুর্য, না, আমি ছাড়ব না। আমার দরকার নেই হাতের ব্যান্ডেজ করার। আমার এখন শুধু তোকে দরকার। তুই আমার সাথে এভাবে মিশে থাক। আমার আর কিছুই প্রয়োজন নেই। নীরা, দেখো তুর্য ভাইয়া, বাড়িতে মেহমানের ভরপুর। কেউ যদি এসে দেখে আমি দরজা বন্ধ করে বসে আছি তো নানা প্রশ্ন করবে। তাই এখন আমাকে ছাড়ুন, আর আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। আপনি নিজের ঘরে যান। তুর্য নীরাকে বুকের সাথে চেপে ধরে নিজের একটা নিঃশ্বাস নিয়ে নেয় এবং বলে, তুর্য, জানিস মিষ্টি পাখি, এই নিঃশ্বাসটা নিতে আমার তখন বড্ড কষ্ট হচ্ছিল। আমার ভুল হয়ে গেছে, আর এমন করব না। প্লিজ এবারের মতো মাফ করে দে। নীরা কোনো রকম নিজেকে ছাড়িয়ে তুর্যের হাতে ব্যান্ডেজ করে দেয় এবং তুর্যের দিকে তাকিয়ে বলে, নীরা, এবার যাও নিজের রুমে। কেউ দেখলে অন্য কিছু ভাববে। তুর্য আর কথা বাড়ায় না। নীরাকে নিজের কাছে এনে কপালের ভালোবাসার পরশ এঁকে দেয় এবং রুম থেকে বেরিয়ে যায়। নীরা এভাবেই দাঁড়িয়ে থাকে। সে কি করবে ভেবেই পায় না। সে তো ছোট থেকেই তুর্যকে ভয় পেয়ে আসছে। তাই তুর্যের জন্য তার মনে কোনো দিন কোনো অনুভূতির জন্ম হয়নি। তাকে দেখলেই তো সে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। কিন্তু তুর্যের এমন পাগলামো তাকে খুব ভাবাচ্ছে। কি হবে এই পাগলামোর শেষ পরিণতি? নীরা কি কখনো ভালোবাসতে পারবে তুর্যকে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। দেখা নিয়তি কি লিখে রেখেছে। নীরা ভাবনার মাঝেই শ্রাবণী এক প্রকার হতদন্ত হয়ে নীরার রুমে ঢোকে এবং নীরাকে দেখে বলে ওঠে, শ্রাবন্তী, এই খচ্চর মহিলা, এই এতক্ষণ তুই রুমে ঘামটি মেরেছিলিস, আর আমি সারা বাড়ি না হয় 3-4 বার চক্কর কেটেছি। আর এদিকে মহারানী মনের আনন্দে ভেবে যাচ্ছে। শ্রাবন্তীর কথায় নীরা বুঝে যায় শ্রাবন্তী বেজায় ক্ষেপে আছে। নীরা বলে, নীরা, কিরে এমন ঝালমরিচ হয়ে আসিস কেন? কি হয়েছে এত? শ্রাবন্তী তেলে বাগুনে জ্বলে যায় আর রেগে বলতে থাকে, শ্রাবন্তী, কি আমি ঝালমরিচ? তোর ভাইয়েরও বল এই কথা, আর এখন তুইও বলছিস?
তোদের বাড়িতে আসার আমার ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি, আর এক মুহূর্তেও থাকবো না এখানে। এই বলে শ্রাবন্তী অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। শ্রাবন্তী এমন রাগ দেখে নীরা হেসে ফেলে এবং শ্রাবন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, নীরা, ওলে ওলে আমার জানটা রাগ করেছে। আচ্ছা, কেন এত রাগ, আমাকে কি বলা যাবে? নীরা এহেনে আদুরে কণ্ঠে শ্রাবন্তীর রাগ যেন গলে মোম হয়ে গেল। কিছুক্ষণ আগে শ্রাবন্তী বাগানের দিকটায় হাঁটছিল, ফুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছিল, তখন আচমকায় তার সামনে হাজির হয় সাগর। সাগরকে হঠাৎ এখানে দেখে কিছুটা বিরক্ত হয় শ্রাবন্তী। শ্রাবন্তী চলে যেতেই নেয়, তখনই সাগর বলে ওঠে, সাগর, হ্যাঁ হে ঝালমরিচের, কোথায় যাচ্ছিস? সাগরের কথায় শ্রাবন্তী রেগে যায় এবং সাগরের দিকে তেড়ে গিয়ে শ্রাবন্তী বলে, এই যে মিস্টার, আপনি কাকে ঝালমরিচ বলছেন? সাগর, এখানে আপনি ছাড়া তো আর কেউ দেখতে পাচ্ছি না, তাহলে তো আপনাকেই বলছি। শ্রাবন্তী, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আমাকে আমি দেখে নেব। সাগর, এখনই দেখে নাও, এই তো আমি জলজ্যান্ত একটা মানুষ তোমার সাথে সামনে দাঁড়িয়ে আছি। কি কি দেখবো বলো, আমি সব ওপেন করে দিচ্ছি। শ্রাবন্তী সাগরের কথায় প্রথমে ভ্যাবাচাকা খেয়ে যায়, আর যখনই সাগরের কথা মর্মর্থ বুঝতে পারল তখনই শ্রাবন্তী আরও রেগে যায় এবং সাগরকে বলে, শ্রাবন্তী, আপনাকে খুব খুন করে আমি অসভ্য ছেলে, এই বলে রাগে সেখান থেকে হাঁটা ধরে সাগর। পিছন থেকে উচ্চ আওয়াজ যে গাইতে থাকে, ঝালমরিচ চলেছে একা পথে সঙ্গী হাতে, দুষ্কি তাতে রাগ করো না ঝালমরিচ গো, রাগলে লাগে তোমায় ভূতের মতো, এই বলে জোরে জোরে হাসতে থাকে। আর শ্রাবন্তী গান শুনে রাগে ফুঁসতে ফুঁসতে নীরাকে খুঁজতে থাকে। সব শুনে নীরার পেট ফেঁসে হাসি পাচ্ছে, কিন্তু কিছুই সে হাসবে না। হাসলে শ্রাবন্তী তাকে বোম মেরে উড়িয়ে দেবে। কোনো রকম নিজের হাসিকে সামলে বলে, নীরা, আচ্ছা চল, এখন তো রেডি হতে হবে, গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সবাই হলুদের শাড়ি পরেছে, ছেলেরা পাঞ্জাবি, পার্লার থেকে মেয়েরা এসেছে আয়েশাকে সাজাতে। নীরাকেও বলেছিল তাদের কাছ থেকে সাজাতে, কিন্তু নীরা না করে দিয়েছে। এসব তার পছন্দ না। এসব মেকআপ দিয়ে নিজেকে সুন্দর করার প্রয়োজন নেই, আল্লাহ তাকে যতটুকু দিয়েছে তাতেই যথেষ্ট। এইসব দিয়ে আল্লাহর দেওয়া সৌন্দর্যটাকে সে ঢাকতে চায় না। নীরা ফ্রেশ হয়ে একটা হলুদ লাল কমিউনিকেশনের একটা শাড়ি সুন্দর করে পরে নেয়। নীরা তার মায়ের কাছ থেকে শাড়ি পরা শিখেছে। শাড়িটা পরে নিয়ে একটা কোমর বন্ধনী লাগায়, হাতে হলুদ কাচের চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়ে নেয়, চোখে মোটা করে কাজল এঁকে নেয়, কানে ছোট ছোট দুল, মাথায় চুলগুলো ছেড়ে দিয়েছে, কানে গুঁজে নিয়েছে একটা কাঠগোলাপ। এই সাধারণ সাজে তাকে অপ্সরার মতো লাগছে। শ্রাবন্তী হা করে তাকিয়ে আছে নীরার দিকে। শ্রাবন্তী নীরাকে বলে ওঠে, শ্রাবন্তী, নীরু, আমি কোনো ছেলে হতাম না রে, আল্লাহ কি আমাকে ছেলে বানাতে পারতো না? ইস নীরু, আমি যদি ছেলে হতাম তাহলে এখনই তোকে নিয়ে পালিয়ে নিয়ে বাসর সেরে ফেলতাম। নীরা, বিয়ে ছাড়া বাসর? ছি, তুই এত লুচ্চা। দুজনেই উচ্চ শব্দে হেসে ওঠে। শ্রাবন্তীও রেডি হয়ে নেয়, তাকেও অনেক সুন্দর লাগছে। তারা নিচে নেমে আসে, আয়েশাকে স্টেজে নেওয়া হয়। আয়েশার সাথে নীরা আর শ্রাবন্তীও যায়। নীরাকে দেখে তুর্যের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। সে বুকে হাত রেখে ধপ করে চেয়ারে বসে পড়ে। অপরদিকে সাগর তাকিয়ে আছে শ্রাবন্তীর দিকে। ইস, তার ঝালমরিচকে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে খেয়ে ফেলতে, কিন্তু না, একে খাওয়া যাবে না। এত ঝালমরিচ, পরে ঝালে বেহাল অবস্থা হবে। এইসব আবিজাবি চিন্তা ভাবনা করে নিজের মাথায় নিয়ে নিজেই থাপ্পড় দেয়। আয়েশাকে হলুদ দেওয়া হলো। নীরা, ছোটদের এবং শ্রাবন্তী আরও কয়েকজন কাজিন
কেউ হলুদ দিয়ে ভূত নামিয়ে নিজে দৌড়ে পালায় এবং বলে যায়, নীরা, আমাকে ধরতে পারবি না আর দিতেও পারবি না। আর সবাই মিলে দৌড়াচ্ছে নীরাকে। নীরাও দৌড়ে সবার চোখে আড়াল হয়ে যায়। এদিকে সবাই নীরাকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। হঠাৎ দেখে তুর্য আসছে। তুর্যকে শ্রাবন্তী বলে ওঠে, শ্রাবন্তী, ভাইয়া নীরাকে দেখেছেন? তুর্য, না তো, আমিও তো ওকে খুঁজছি। কেন, কি হয়েছে? সবাই এভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন? নীলা, আসলে ভাইয়া, আপু আমাদের সবাইকে হলুদ দিয়ে ভূত বানিয়ে দিয়েছে, তাই আপুকে হলুদ দেওয়ার জন্য খুঁজছি, কিন্তু পাচ্ছি না। কোথায় ঘাপটি মেরে বসে আছে? তুর্য মুচকি এসে বলে ওঠে। তুর্য, আচ্ছা, তোদের হয়ে আমি কাজটা করে দেই। সবাই খুশিতে লাফিয়ে ওঠে। সবাই একসাথে হেয়া বলে ওঠে। তুর্য, তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। তোদেরকে নিয়ে গেলে টের পেয়ে যাবে। সবাই আচ্ছা বলে চলে যায়। নীরা চুপি চুপি নিজের রুমে দিকে যাচ্ছিল। হঠাৎ কেউ একজন হ্যাঁচকা টানে তাকে দেওয়ালের সাথে মিশে ধরে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প মাই সাইকো হাজবেন্ড, পর্ব 7, লেখিকা জান্নাত চলবে।